নমস্কার, কেমন আছেন সবাই? যাযাবর গল্পকথার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ওই সকাল 7:30 মতো বাজছে। ওই যে দূরে পাহাড়ের মাঝখান থেকে সূর্যি মামা উঠে গেছে। আর এখানে কিন্তু শীত বেশ ভালোই জমিয়ে পড়বে মনে হচ্ছে। বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। দেশেও এখন বেশ ভালোই শীত পড়ে গেছে শুনলাম। আর এখন তো অঘ্রায়ণ মাস, আর অঘ্রায়ণ মাস মানেই হচ্ছে বাঙালিদের নবান্ন উৎসব। আর আজকে না বাড়িতে মারা নবান করছে, তাই আমি ভাবলাম আমরাও এখানে একটু নবানের মতো খাওয়া দাওয়া করি। চলুন ভেতরে যাওয়া যাক, খুব ঠান্ডা বাইরেটা। ঘরে এসেই আমার জন্য 1 কাপ হরলিক্স আর সৌভিকের 1 কাপ কফি বানিয়ে নিয়েছি। এবার এই হরলিক্সটা খেয়ে স্নান করে এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে ফেলতে হবে। বেশ কয়েকটা পদ রান্না আছে আজকে। স্নান না করে তো আবার কিছু খাওয়াও যাবে না। আর এটা দেখছেন, এই নতুন কড়াইটা আগের দিন লুলু মার্কেট থেকে নিয়ে এসেছি। বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম যে এরকম একটা ননস্টিকের কড়াই কিনবো। ব্যাস স্নান করে চলে এসেছি। আর আজকে তো নবানের সোস টপার জিনিসটা বানাতেই ভুলে গেছি। চাচি ছাড়া নবান হয় নাকি আবার? চাচি ছাড়া তো নবানটাই ইনকমপ্লিট। তাই আমিও একবারে সকাল সকাল চাচি বানাতে শুরু করে দিয়েছি। মল থেকে ওই এভাপোরেট মিল্কের একটা ক্যান নিয়ে এসেছিলাম, কিন্তু এটাকে খুলবো কি করে এখন? আমার কাছে তো ক্যান কাটারগুলোও নেই। দেখি ছুরি দিয়ে ট্রাই করি একবার। অনেকক্ষণ ধরেই ছুরি দিয়ে এভাবে ফুটো ফুটো করার ট্রাই করছি, কিন্তু এভাবে তো হচ্ছে না। সৌভিক পারে কিনা দেখি একবার। হ্যাঁ, ও কোনো রকমে একটুখানি খুলে দিয়েছে। এবার মনে হচ্ছে পুরোটা খুলে যাবে। যাক, সকাল সকাল এই ক্যান খোলা নিয়ে এক যুদ্ধ হয়ে গেল। বাড়িতে দেখেছি মা নবানের বেশ কিছুদিন আগে থেকে অল্প অল্প করে চাচি বানিয়ে রাখতো, তবে ওই চাচিতে চিনি দিয়ে রাখতো না। চিনি দিলেই তো জানে আমি আর দাদা মিলে নবানের আগেই সব চাচি শেষ করে দেবো। তাই নবানের আগের দিন চাচিটাকে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিত মা। আসলে এই নবান্ন উৎসবটা তো গ্রামের দিকেই বেশি প্রচলিত। গ্রামের দিকে অঘ্রায়ণ মাসে যখন নতুন ধান ওঠে তখন সবাই নবান করে। আর গ্রামের দিকে তো মোটামুটি সবার বাড়িতেই গরু থাকে, তাই সবাই নবানে মোটামুটি চাচির মন্ডা মিষ্টি বানাতেই থাকে। ওদিকে দুধটা ফুটতে থাক, আর এদিকে আমি গ্যাসের মধ্যেই ফয়েলটা একটু পেরে নিই। গ্যাসটা সাংঘাতিক নোংরা হয়েছিল। এই ফয়েল পেরে রান্না করলে দেখেছি ওই রোজ রোজ গ্যাস মোছার ঝামেলাটা থাকে না। মোটামুটি ওই 3-4 দিন পর পর একবার ফয়েলটা চেঞ্জ করে নিলেই হয়। আর এই বার্নারগুলোর কাজটা ছুরি দিয়ে গোল করে একটু কেটে কেটে নিচ্ছি। ব্যাস, এবার ওভেনটা একদম সুন্দর করে সেট করে নিয়েছি। ওদিকে চাচিটা কদ্দূর হলো দেখি চলুন। 80% মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আর এই এভাপোরেট মিল্কটা দিয়ে চাচিটা বেশ হয়েও যাচ্ছে তাড়াতাড়ি। প্রায় অর্ধেকের বেশি এভাপোরেট মিল্ক আর অল্প করে নর্মাল দুধ দিয়েছিলাম। 15-20 মিনিটের মধ্যে বেশ দুধটা অনেকখানি ঘন হয়ে এসেছে। এবার চিনি দিয়ে খানিকক্ষণ কেটে নিলাম। এই যে প্রায় হয়েই এসেছে। এরকম লিকুইডি অবস্থাতেই নামিয়ে নিই, কিছুক্ষণ থাকলে তো আর একটু জমেই যাবে। ব্যাস, চাচি বানানো কমপ্লিট। এবার চাচিটা যে কড়াইয়ে বানিয়েছি সেই কড়াইয়ে অল্প যে বাকি এভাপোরেট মিল্কটা ছিল সেই দুধটা আর অল্প নর্মাল দুধ দিয়ে একটু 5 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। ওই যে চালগুড়িটা মাখাবো সেটা এই ফোটানো দুধটা দিয়ে মাখিয়ে নেবো। দুধটা একটু ঘন করে নিলে চালগুড়িটা খেতেও ভালো লাগবে বেশ। চালগুড়ি মাখাতে যা যা লাগবে সেগুলোর ব্যবস্থা আগে থেকে করে নিচ্ছি। এরপরে পুজোটা দিয়ে নেব। আসলে সেই সকাল থেকেই তো দুজনেই প্রায় না খেয়েই আছি। আসলে বাড়িতে যখন থাকতাম তখন মা বলতো যে নতুন চালটা স্নান করে উপোস করে তারপরে খেতে হয়। আদার মূলটা একটু ঘষে নিচ্ছি। তবে এখানে তো আর নতুন চাল পাইনি, তাই ওই নিয়ম মেনে খাওয়া। চাল মাখানোর জন্য সমস্ত সরঞ্জাম রেডি, এবার পুজোটা দিয়ে নিই। এখানে আসার সময় মা বেশ খানিকটা আতপ চাল দিয়েছিল। ওই চালটা থেকে অল্পখানিক চাল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। এবার এই প্রসাদটা ওই চাল বাটার সাথে মিশিয়ে দেবো। খুব বেশি আয়োজন তো এখানে করতে পারিনি, তাই ওই একটু কলা, চাল আর অল্প একটু মিছরি দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। এবার এই প্রসাদটাই ওই চাল বাটাটার সাথে মিশিয়ে নিয়ে আমরা নবান করব। ওই দেশের বাইরে থেকে যেটুকু আয়োজন করা যায় আর কি। এবার ওই চাল বাটার মধ্যেই প্রসাদটা মিশিয়ে নিচ্ছি। এবার ওই যে আদা আর মূলোটাকে গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে নিচ্ছি। আর একটা নারকেলকে ভেঙে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, ওটাও একটু দিয়ে দিলাম। একটুখানি চিনি দিয়ে নিচ্ছি, কারণ ওই ফোটানো দুধটাতে তো আর মিষ্টি দিইনি, তাই আলাদা করে চিনিটা মাখিয়ে নিচ্ছি। আর একটা কলাকে ছোট ছোট পিস করে দিয়ে ওই দুধটা দিয়ে মাখিয়ে নেব। বাড়িতে মা যখন দিত তখন ওই একটা করে গোটা কলা বা একটু শরবতি আলু, 2-একটা ছোটোখাটো ফল দিত, কিন্তু এখানে আর অত কেই বা ফল খাবে, তাই শুধু কলাটাকেই ছোট ছোট পিস করে চালটার সাথে মিশিয়ে নিচ্ছি। গন্ধটা কিন্তু বেশ সেই বাড়ির চাল মাখার মতনই উঠছে। ব্যাস, চাল মাখানো কমপ্লিট। এবার আমরা একটু করে খেয়ে নিয়ে এবার রান্নায় লেগে পড়তে হবে। অনেকগুলো রান্নাও তো বাকি। কালকে রাত্রেবেলাতে একটু নারকেলের রস করা বানিয়ে রেখেছিলাম, ওইটা দিলাম। আর একটু চাছি
আর আগের দিন তাবুক থেকে কয়েকটা মিষ্টি কিনে এনেছিলাম। বাড়িতে যখন নবান করতাম তখন তো খেজুর গুড়ের মিষ্টি মাস্ট ছিল, কিন্তু এখানে আর কোথায় পাবো। যাকগে, চলুন রান্নায় এবার লেগে পড়ি। আজকে ওই 3-4 রকমের ভাজা করব, আলু ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, একটু বড়া ভাজা। এই সবজিগুলোকে আমি রাত থেকেই কেটে রেখেছিলাম, আর তরকারির যে সবজিগুলো সেগুলোও রাত থেকে কেটে রেখেছিলাম। সকালে অনেকগুলো রান্না তো, তাই আগে থেকে কেটে রাখলে রান্না করতে একটু সুবিধা হয় আর কি। এই ভাজাগুলো প্রথমে আগে করে নিই, তারপরে তরকারিটা বসিয়ে দেবো। নবানের সময় মাকেও দেখেছি এরকম গোল গোল করে আলু ভাজতে। নবানের সময় বাড়িতে বড় বড় কলা পাতা আনা হতো। দুপুরের ভাতটা তো আমি কলা পাতাতেই খেতাম, তাই এখানেও একটু কলা পাতার ব্যবস্থা করে নিয়েছি। তবে দেশের মতো তো আর এখানে যেখানে সেখানে কলা গাছ দেখতে পাওয়া যায় না, তাই লুলু মলে কলা পাতাটা দেখেই সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। 3.5 রিয়াল মতো দাম নিয়েছিল, মানে 77 থেকে 80 টাকা মতো। দেশে যেটা গাছ থেকে চুপ করে পেরে নিলেই হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, বেগুনটা এবার ভাজতে বসিয়ে দিচ্ছি। ওদিকে মূলোটা একটু ভাপিয়ে নেব। এবার ওই মূলো আর বড়াটা ভেজে নিলেই ভাজার দিকটা কমপ্লিট হয়ে যাবে। মা তো শুধু মুসুর ডালেরই বড়া করে, তবে আমি ভাবলাম যে একটু মুসুর ডালের সাথে পালং শাক মিশিয়ে বড়া করে দিলেও খেতে ভালো লাগবে। আর আমার কাছে শাকটা ছিলও অনেকটা। পালং শাক তো বেশি দিন রাখাও যায় না, নষ্ট হয়ে যায়। এই নবানের রান্নাগুলো করার সময় একটা নিয়ম ছিল, যতক্ষণ না সব রান্না কমপ্লিট হচ্ছে মা ততক্ষণ আমাদেরকে কোনো কিছু ওখান থেকে তুলে খেতে দিত না। কারণ যখন বড়াটা ভাজা হতো তখন তো গরম গরম একটা খেতে ইচ্ছে করতো, কিন্তু মা বলতো যে আজকের দিনে সব রান্না কমপ্লিট না হওয়া অবধি হেসেল থেকে তুলে কিচ্ছু খাওয়া যাবে না। এবার এই শাক তরকারিটা বসিয়ে দিই। তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম, আর অল্প করে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আবার জানেন তো এই হলুদ সর্ষেটা পাওয়া যায় না। আগের দিন তাবুকে মলে গেছিলাম, তো ওখানেও খুঁজলাম হলুদ সর্ষেটা, ওখানেও পেলাম না। আবার এখানকার যে বাড়ির কাছে সুপার মার্কেটগুলো আছে এখানেও দেখলাম, এরা তো হলুদ সর্ষের নামই শোনেনি কোনোদিন। অলরেডি তো একটা দুঃখ আছে পোস্ত না পাওয়ার, তারপর আবার এখন হলুদ সর্ষেও পাওয়া যাচ্ছে না। তাই ওই কালকে অল্প করে একটু কালো সর্ষেটাই নিয়ে এলাম। এই বেগুনটা দেওয়ার পরে না এই আলুগুলোর সাথে বেগুনটা খুব একটা ভাজা হলো না, তাই অল্প করে পাশে তেল দিয়ে ওর মধ্যে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আসলে আলু গাজর মূলো থেকে যে হালকা হালকা জলগুলো বেরিয়েছে সেগুলোর জন্য আর বেগুনটা ঠিকঠাক করে ভাজা হচ্ছিল না। এখন হয়ে গেছে, এবার পুরো শাকটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। ও দেখেছেন, টমেটোটা দিতেই ভুলে গেছি। কালকে মল থেকে না এই ছোট্ট ছোট্ট চেরি টমেটোগুলো নিয়ে এলাম। প্রথমে বড় টমেটোগুলো নিয়েছিলাম, তারপর এইটা চোখে পড়লো, দেখতে বেশ সুন্দর লাগলো, তাই এগুলোই একটা বক্স তুলে নিলাম। আমার দিদির একটা ছাদ বাগান আছে, তো সেখানে দেখেছি এই টমেটোগুলো পুরো ভরে ভরে হয়। আগেরবার তো আমিই তুলেছিলাম 1 ঝুড়ি মতো। আমার বাড়ির সামনের ছাদটাতেও একটু ছাদ বাগান করার চেষ্টা করছিলাম, তবে সেখানে পই ছাড়া আর কিছুই হয়নি। ব্যাস, তরকারিটা হয়ে গেছে। লাস্টে নামাবার আগে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এটা বাড়িতেই আমি তৈরি করে রেখে দিয়েছি অল্প করে। একটুখানি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, মৌরি আর অল্প করে 5 ফোড়ন একটু শুকনো তাওয়াতে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন একটু নিরামিষ তরকারি বানানোর সময় বা সিঙ্গারার পুর বানানোর সময় একটুখানি মশলাটা দিয়ে দিলে বেশ সুন্দর গন্ধ ওঠে একটা। এবার এই বড়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। যে কোনো বড়া বা পকোড়া ভাজার সময় আমি একটু করে রসুন কুচি দিই। রসুনগুলো যখন ভাজার পরে ক্রিস্পি হয়ে যায় মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। মসুর ডালটাকে ওই 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ওর মধ্যে একটা আদা দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। সৌভিক ডালটাকে বেটে দিয়েছে। এবার ওর মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ আর শাকটা দিয়ে দিলাম। আর এই সাইডে গ্যাসে একটুখানি পায়েস বসিয়ে দিয়েছি। নবানের সময় এই পায়েসটাই হয় সব থেকে কম করে, কারণ অত খাওয়ার পরে আর এই পায়েসটা কারোর খেতে ইচ্ছে করে না। একটু সর্ষে মাছ করব, তাই মাছগুলোকে হালকা করে এপিট ওপিট একটু ভেজে নিচ্ছি। মোটামুটি সব রান্নাই কমপ্লিট। এই মাছের ঝালটা করে নেব, আর এরপরে শুধু বড়াগুলো ভেজে নিলেই রান্না কমপ্লিট। তোগুলো রান্না একসাথে আমি খুব কমবারই করেছি। ব্যাস, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটু রসুনকে অল্প করে থেতো করে নেব। সর্ষে মাছ বানাতে তো খুব বেশি মশলার দরকারও পড়ে না। একটু রসুন আর টমেটোকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে ওই সর্ষে ভেজানো জলটাকে দিয়ে দেবো, কারণ এটা তো কালো সর্ষে, বেশি সর্ষে দিলে আবার যদি তেতো হয়ে যায়, তাই মা বললো যে সর্ষেটাকে ছেঁকে নিয়ে অল্প করে শুধু জলটা দিয়ে দিতে। ব্যাস, এই টমেটোগুলো বেশ ভালো করে গলে গেছে। এর উপরে অল্প করে চিনি দিয়ে নিচ্ছি। একটুখানি চিনি দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। আর টমেটোগুলো ভাজার সময় তো অল্প নুন দিয়েই ছিলাম, সর্ষেটা বাটার সময় তো একটু নুন দিয়েছিলাম।
আর এখানে সর্ষে বাটাটা ডাইরেক্ট না দিয়ে এর মধ্যে একটু জল মিশিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি, এতে তেতো হওয়ার চান্সটা একবারেই কম থাকবে। ব্যাস ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবারে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। লাস্টে ওই একটু কাঁচা চেরা লঙ্কা আর অল্প করে ধনেপাতা দিলেই ব্যাস মাছটাও রেডি হয়ে যাবে। আর শুধু বাকি রইল ওই পালং শাকের বড়াটা। আজকের প্রায় সব রান্নাগুলো করাতেই সৌভিক আমাকে প্রচণ্ড হেল্প করেছে, না হলেই এতগুলো রান্না একা একা করাটা বেশ একটু চাপেরই ব্যাপার ছিল। ব্যাস মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইটাও হয়েছে বেশ খুব সুন্দর, বেশ অনেকটা জায়গা তো। আগের কড়াই দুটো বেশ একটু ছোট ছোট ছিল, সেই জন্য রান্নাটা করতে মানে একটু বেশি রান্না হলে একটু করতে অসুবিধা হতো। তবে এটাতে বেশ খুব সুন্দর করে সমস্ত জিনিস নাড়া হচ্ছে। এবার ওই বড়াগুলো ভেজে নিই। যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই অল্প করে কর্নফ্লাওয়ার দিলাম, ওটা বেশ সুন্দর করে বাইন্ডিং হয়ে যাবে। এই বড়াটা সবার লাস্টে করার কারণ হচ্ছে খাওয়ার সময় বেশ ক্রিস্পি থাকবে। ডাল বাটাটার মধ্যে একটু নুন, চিনি, রসুন কুচি, পালং শাক, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী রান্না হলো আজকে। যে ভাজার মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, বড়া ভাজা আর একটু শাক তরকারি, ডাল, সর্ষে মাছ আর পায়েস। আজকে আমিও সৌভিককে বারণ করে দিয়েছিলাম যে রান্না যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ যেন হেসেল থেকে কিচ্ছু তুলে না খাই। আর বাড়িতে মাকে দেখেছি রান্না শেষ হওয়ার পরে একটা কলা পাতাতে একটুখানি পায়েস নিয়ে রান্নাঘরে আর উঠোনে দিয়ে আসতো। তবে এখানে তো আর উঠোন পাইনি, তাই একটুখানি ছাদেই আমি কলা পাতা করে পায়েসটা রেখে এলাম। বাড়িতে থাকতেই নবানের দিনটা আমার খুব ভালো লাগতো, যদিও বা সকালবেলায় উঠে স্নান করাটা একটু কষ্টকরই ছিল, তাই ওই আর কি একটু চেষ্টা করলাম বাড়ি থেকে এতটা দূরে থেকেও বাড়ির মতন করে একটু নবানটা সেলিব্রেট করার। বাড়িতে তো শুধু কলা পাতাতেই ভাতটা খেতাম, কিন্তু এখানকার কলা পাতাগুলো খুব একটা ভালো না, অল্প অল্প ছেঁড়া ছেঁড়া, তাই ওই নিচে একটা প্লেট নিয়ে নিয়েছি। তো চলুন আমরাও তাহলে এবার দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। সকালের যে চাল মাখাটা করেছিলাম সেটাও একদম হুবহু বাড়ির মতনই খেতে হয়েছিল। দুপুরের রান্নাগুলো একটু খেয়ে দেখি দাঁড়ান। মা আরও 2-1টা পদ রান্না করে, তবে এখানে দুজনের জন্য কতই বার রান্না করব, কে অত খাবে। তাই ওই শুধু তরকারির মধ্যে শাক তরকারিটাই করলাম, তবে খেতে তো বেশ ভালোই লাগছে। যদিও বা বাড়িতে থাকতে আমি এসব কুমড়ো টুমড়ো একদমই খাই না, কিন্তু এখানে কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। আর বড়াটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তো চলুন আমরাও এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও যদি এই যাযাবরের জীবনযাত্রার সঙ্গী হতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।